আজকের প্রথম খবরটা হলো করিমগঞ্জ জেলার নাম করিমগঞ্জ বহাল রাখার দাবিতে পাতারকান্দির বিভিন্ন সংগঠনের স্মারকপত্র। করিমগঞ্জের নাম বহাল রাখার দাবিতে অসমের রাজ্যপালের উদ্দেশ্যে স্মারকপত্র প্রদান করল পাতারকান্দির বিভিন্ন সংগঠন। সোমবার পাতারকান্দি সমজেলার দায়িত্বপ্রাপ্ত আধিকারিকের মাধ্যমে রাজ্যপালের উদ্দেশ্যে এক স্মারকপত্র প্রদান করল পাতারকান্দির বিভিন্ন রাজনৈতিক ও ছাত্র সংগঠন। স্মারকপত্র প্রদান করে বর্তমান সরকারের হঠকারী সিদ্ধান্তে তীব্র প্রতিবাদ জানানো হয়। এ সম্পর্কে কথা বলতে গিয়ে কংগ্রেস দলের পক্ষে যুবনেতা তথা জেলা কংগ্রেসের সহসভাপতি কবির আহমেদ বলেন, ঐতিহাসিক বিজড়িত এই করিমগঞ্জ নাম পরিবর্তন নিয়ে আগাম কোনো আলোচনা না করে এ ধরনের সিদ্ধান্ত কোনোভাবে গ্রহণযোগ্য নয়। তিনি বলেন, সরকার জেলার সার্বিক উন্নয়নকে পাত্তা না দিয়ে জেলার নাম পরিবর্তন করে সাম্প্রদায়িক রাজনীতিতে মেতে উঠেছে। বলেন, ইতিহাস বিজড়িত এই করিমগঞ্জ থেকে শ্রীভূমি নামকরণে সাধারণ জনগণ এটা থেকে কতটুকু উপকৃত হবেন বলে সরাসরি প্রশ্ন তুলেন। একইভাবে সারা আসাম মুসলিম ছাত্র সংগঠন আমসার করিমগঞ্জ জেলা সভাপতি ওয়াদুজ্জামান বলেন, জেলার সার্বিক উন্নয়নকে গুরুত্ব না দিয়ে হঠাৎ করে এই জেলার নাম বদল করে বিভাজন সৃষ্টির অপপ্রয়াস চালিয়ে যাচ্ছে রাজ্য সরকার। তাই তারা সাধারণ জনগণের হয়ে বিভিন্ন সংগঠনের ঐক্যবদ্ধ প্রয়াসে রাজ্যপালের উদ্দেশ্যে স্মারকপত্র প্রদান করেন বলে ছাত্র সংগঠনের এই নেতা জানান। স্মারকপত্রে অন্যান্যদের মধ্যে স্বাক্ষর ছিল কবির আহমেদ, রফিকুদ্দিন, খালেদ আহমেদ, মোহাম্মদ ওয়াদুজ্জামান, শামীম আহমেদ, হেনা বেগম খান প্রমুখ। আজকের পরবর্তী খবরটি হলো মাধ্যমিক পরীক্ষা 15 ফেব্রুয়ারি থেকে শুরু। 2025 সালের মাধ্যমিক পরীক্ষার দিন ঘোষণা করা হলো। অসম রাজ্য স্কুল শিক্ষা বোর্ডের ঘোষিত সময়সূচি অনুসারে পরীক্ষা 15 ফেব্রুয়ারি থেকে 3 মার্চ পর্যন্ত অনুষ্ঠিত হবে। এর আগে হাই স্কুল লেভেলিং সার্টিফিকেট পরীক্ষার প্র্যাকটিক্যাল পরীক্ষায় 21 ও 22 জানুয়ারি অনুষ্ঠিত হবে। সোমবার শিক্ষামন্ত্রী ডক্টর রনোজ পেগু এক্স হ্যান্ডেলে ঘোষণা করার পাশাপাশি রুটিন পোস্ট করেন। দুটি শিফটে পরীক্ষা হবে। সকাল 9টা থেকে দুপুর 12টা পর্যন্ত প্রথম শিফট পরীক্ষা হবে। বেলা 1টা 30 থেকে বিকাল 4টা 30 মিনিটে শেষ হবে। আজকের পরবর্তী খবরটি হলো বাখরশালে রাবার বেলির গুদামঘরে আগুন, ব্যাপক ক্ষতি। করিমগঞ্জ জেলার বাখরশাল এলাকায় থাকা রাবার বেলির গুদামঘরে সংঘটিত হলো এক ভয়ানক অগ্নিকাণ্ড। এতে ব্যাপক ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাওয়া গেছে। সোমবার বিকেলে অগ্নিকাণ্ডটি ঘটেছে। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে ছুটে যায় দুটি দমকলের ইঞ্জিন। দমকল বাহিনীর পাশাপাশি স্থানীয় জনগণের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসলেও পুড়ে ছাই হয়ে যায় কয়েক লক্ষাধিক টাকার রাবারের শিট। রাবারের শিটগুলো আগুন দিয়ে শুকাতে গিয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে জানা গেছে, তবে সঠিক কোনো কারণ জানা যায়নি। আজকের পরবর্তী খবরটি হলো গুগল ম্যাপ দেখে গাড়ি চালিয়ে করুণ পরিণতি, নদীতে ঝাঁপ, মৃত্যু 3। গুগল ম্যাপ দেখে যাচ্ছিলেন গাড়িতে, নিম্নীয়মান সেতুর কিছু অংশ যে ভেঙে পড়েছে তা জানতেন না চালক। মাঝপথে সেতু শেষ, গাড়ি উল্টে পড়ল নদীতে। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের বরেলিতে। এই ঘটনায় প্রাণ হারিয়েছেন চালক সহ 3 জন। জানা গেছে চালক ছাড়া বাকি যে 2 জন গাড়িতে ছিলেন তাদের নাম বিবেক আর অমিত। তারা সকলে মিলে শনিবার গুরুগ্রাম থেকে রওনা দিয়েছিলেন বিয়ের বাড়ির উদ্দেশ্যে। বরেলি যাওয়ার পথ কারো জানা না থাকায় তারা শরণাপন্ন হয়েছিলেন গুগল ম্যাপের। সেই দেখেই এগোচ্ছিল গাড়ি। পথে পড়ে রামগঙ্গা নদী। এই নদীর উপরে রয়েছে সেতু। সেই সেতু গত বর্ষায় কিছুটা ভেঙে পড়েছিল, সেটা আর গুগলে আপডেট ছিল না। চালক গাড়ি নিয়ে ব্রিজের উপর চলতে শুরু করেন। এরপর সেতু যেখানে শেষ হয়েছে সেখান থেকে গাড়িটি আগে যাওয়ার পথ না পেয়ে উল্টে যায় গঙ্গায়। পরের দিন সকালে দেখা যায় গাড়ি নদীতে আংশিক ডুবে রয়েছে। নদী থেকে সেতুর উচ্চতা 50 ফুট। নদীতে বেশি জল ছিল না। উঁচু থেকে পড়ার ফলে মৃত্যু হয় গাড়ির ভিতরে থাকা ব্যক্তিদের। স্থানীয়রা খবর দেন পুলিশে। পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দেয়। স্থানীয়দের অভিযোগ, প্রশাসনের অসাবধানতাতেই ঘটেছে এই দুর্ঘটনা। বেশ কিছুদিন আগে সেতু ভেঙে পড়লেও সেতুর শুরুতে কোনো অসাবধানতা বোর্ড বসানো হয়নি। আজকের পরবর্তী খবরটি হলো মসজিদের সমীক্ষা নিয়ে উত্তপ্ত, বন্ধ ইন্টারনেট ও স্কুল। মসজিদের সমীক্ষাকে কেন্দ্র
কেন্দ্র করে কার্যত রণক্ষেত্র হয়ে উঠল উত্তরপ্রদেশের সম্বল। রবিবার ঘটনায় 4 জনের মৃত্যু হয়েছে। উত্তপ্ত রয়েছে পরিস্থিতি। সম্বল জুড়ে বন্ধ করা হয়েছে ইন্টারনেট পরিষেবা। স্কুল বন্ধ রাখার নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন। বহিরাগতদের প্রবেশেও বিশেষ নির্দেশিকা জারি করা হয়েছে। সম্বলের শাহী জামে মসজিদ নিয়ে একটি মামলা হয় সুপ্রিম কোর্টে। মামলায় দাবি করা হয় অতীতে সেখানে হিন্দু মন্দির ছিল, মুঘল আমলে তা ভেঙে মসজিদ তৈরি করা হয়। মামলার ভিত্তিতে মসজিদ সমীক্ষার নির্দেশ দিয়েছিল আদালত। গত 19 নভেম্বর পুলিশ মোতায়েন করে প্রথম দফায় সমীক্ষা চালানো হয়। সেদিন থেকেই উত্তেজনা বাড়ছিল গোটা এলাকা জুড়ে। রবিবার দ্বিতীয় দফায় সমীক্ষার জন্য সরকারি আধিকারিকরা মসজিদে পৌঁছলে অশান্তি তীব্র হয়। পুলিশ সূত্রে জানা গেছে, বহু মানুষ মসজিদের সামনে জড়ো হন। আধিকারিকরা প্রবেশ করতে গেলে ইট বৃষ্টি শুরু হয় বলে অভিযোগ। পুলিশের গাড়িতে ভাঙচুর করে আগুন লাগিয়ে দেন উত্তেজিত জনতা। যদিও মসজিদের প্রধান বারবার জনতাকে সরে যেতে অনুরোধ করেন। জানা যায়, পুলিশের সঙ্গে সংঘর্ষে 4 জনের মৃত্যু হয়েছে। অশান্তির ঘটনায় ইতিমধ্যে আটক করা হয়েছে বেশ কয়েকজনকে। এই পরিস্থিতিতে এলাকায় শান্তি বজায় রাখতে একগুচ্ছ পদক্ষেপ করছে প্রশাসন। আজকের পরবর্তী খবরটি হলো, বরাকের রাজনীতিতে কিছু সংখ্যক কালেক্টরদের জন্ম দেওয়া হয়েছে বললেন অখিল গগৈ। 3 দিনের কার্যসূচি হাতে নিয়ে বরাক উপত্যকা সফরে উপস্থিত হয়ে রাইজর দলের কেন্দ্রীয় সভাপতি তথা শিবসাগরের বিধায়ক অখিল গগৈ সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় সভা করেন। সোমবার শিলচরে বিভিন্ন বিষয়ের উপর আলোচনা করেন। বরাক উপত্যকার উন্নয়ন নিয়ে কথা বলতে গিয়ে তিনি জানান, হিন্দু বাঙালিদের ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করে আসলে বরাকে কোনো ধরনের উন্নয়ন করেনি শাসক দল বিজেপি। বরাকের আসন সংখ্যা 15 থেকে কমিয়ে 13টি করা হয়েছে। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা বরাকের রাজনীতিতে কিছু সংখ্যক কালেক্টরদের জন্ম দিয়ে বিভিন্ন সিন্ডিকেট চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ অখিল গগৈর। অসমিয়া ও বাঙালির মধ্যে সংঘাত সৃষ্টি করা ছাড়া আর কিছুই করেনি মুখ্যমন্ত্রী শর্মা। শিলচর পৌরসভার নির্বাচন বন্ধ করে রাখা হয়েছে। রাষ্ট্রীয় নাগরিক পঞ্জির বাস্তবায়ন করা হয়নি। গ্রিনফিল্ড বিমানবন্দর নির্মাণের নামে লক্ষাধিক চারাগাছ ধ্বংস করে মানুষের ঘরবাড়ি ভেঙে গুড়িয়ে দেওয়া সহ বরাকের হিন্দু বাঙালিদের শুধু রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করে গেছেন মুখ্যমন্ত্রী। আজকের পরবর্তী খবরটি হলো, মেঘালয়ে কয়লা খনিতে দুর্ঘটনায় মৃত্যু বরাকের যুবকের। মেঘালয়ে কয়লা খনিতে দুর্ঘটনায় বরাকের এক যুবকের মৃত্যু ঘটল। প্রয়াত যুবক রাতাবাড়ির পূর্ব টঙ্গিবাড়ি গ্রামের প্রয়াত ইশাদ আলীর ছেলে বছর 45-এর জালালউদ্দিন। জালালের বড় ভাই নজিরুদ্দিনও মেঘালয়ে কয়লা খনিতে কাজ করেন। জানা যায়, সোমবার সকাল 6টায় প্রতিদিনের মতো মেঘালয়ের কয়লা খনিতে কাজ করতে যান জালাল। খনিতে নামার সময় হঠাৎ সিঁড়ি ভেঙে 60 থেকে 70 ফুট গভীর কয়লার খনিতে পড়ে গুরুতর জখম হন। সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য গৌহাটির উদ্দেশ্যে রওনা দেন বড় ভাই। কিন্তু গৌহাটি যাওয়ার পথে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন জালাল। সেখান থেকে মেঘালয়ে ফিরিয়ে আসেন। সন্ধ্যা 7টায় মরদেহ নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন পরিজন। মঙ্গলবার সকাল 9:30টায় পূর্ব টঙ্গিবাড়ি নিজ বাসভবনে জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। অত্যন্ত অমায়িক ব্যবহারের অধিকারী জালালউদ্দিনের মৃত্যুতে গোটা পূর্ব টঙ্গিবাড়ি গ্রাম জুড়ে সুখের ছায়া নেমে এসেছে। জালালের পরিবারে রয়েছেন মা, স্ত্রী সহ 4 কন্যা সন্তান। আজকের পরবর্তী খবরটি হলো, মণিপুরে নিরাপত্তা বাহিনীর যৌথ অভিযান, উদ্ধার আগ্নেয়াস্ত্র, আটক 2 জঙ্গি। মণিপুরে সেনাবাহিনী, আসাম রাইফেলস, মণিপুর পুলিশ এবং অন্যান্য নিরাপত্তা বাহিনীর সঙ্গে যৌথ অভিযানে নেমে একের পর এক সাফল্য পাচ্ছে। পাহাড় ও সমতল উভয় অঞ্চল থেকে 9টি অস্ত্র, ইম্প্রোভাইজ এক্সপ্লোসিভ ডিভাইস, গোলাবারুদ এবং অস্ত্রের ভান্ডার উদ্ধার করেছে। ইম্ফল পশ্চিমের জেলা চূড়াচাঁদপুর, কাংপোকপি, ইম্ফল পূর্ব জিরিবাম এবং মণিপুরের টেংনুপাল। নিরাপত্তা বাহিনীর দৃঢ় পদক্ষেপ সশস্ত্র দুর্বৃত্তদের তাদের ঘৃণ্য কার্যকলাপ বন্ধ করতে বাধ্য করেছে। রবিবার আসাম রাইফেলস, মণিপুর পুলিশের সহযোগিতায় কাংপোকপি জেলার লুংখুংজাং পাহাড়ের লুংজাং এলাকায় একটি যৌথ অনুসন্ধান অভিযান পরিচালনা করে 303 রাইফেল, একটি SBBL বন্দুক, 2টি পিস্তল, একটি মর্টার, গোলাবারুদ এবং সেটার মতো অস্ত্র উদ্ধার করে উদ্ধারকৃত জিনিসপত্র মণিপুর পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। আজকের পরবর্তী খবরটি হলো, 1 সপ্তাহে সৌদিতে 20,000 অবৈধভাবে প্রবাসী গ্রেফতার।
গত এক সপ্তাহে সৌদি আরব জুড়ে প্রায় 20,000 অবৈধভাবে বসবাস করা প্রবাসী ও সংশ্লিষ্টদের গ্রেফতার করা হয়েছে। সৌদি প্রেস জানিয়েছে, আবাসন কাজ এবং সীমান্ত সুরক্ষা আইন লঙ্ঘনের জন্য এক সপ্তাহে 19,696 জনকে গ্রেফতার করেছে কর্তৃপক্ষ। রেসিডেন্সি আইন লঙ্ঘনের জন্য মোট 11,337 জনকে গ্রেফতার করা হয়। এছাড়া 5,176 জনকে অবৈধ সীমান্ত পারাপারের চেষ্টার জন্য এবং আরও 3,184 জনকে শ্রম সংশ্লিষ্ট সমস্যার কারণে গ্রেফতার করা হয়েছে। প্রতিবেদনে দেখা গেছে, অবৈধভাবে প্রবেশের চেষ্টা করার জন্য গ্রেফতার হওয়া 1,547 জনের মধ্যে 65% ইথিওপিয়ান, 32% ইয়েমেনি এবং 3% অন্যান্য জাতির নাগরিক ছিলেন। আরও 71 জনকে প্রতিবেশী দেশগুলোতে যাওয়ার চেষ্টার সময় ধরা হয়। এছাড়া 22 জনকে অবৈধভাবে পরিবহন ও আশ্রয় দেওয়ার সঙ্গে জড়িত থাকায় গ্রেফতার করা হয়। তো বন্ধুরা, আজকের জন্য এতটুকু। পরবর্তী কোনো নতুন ভিডিওতে দেখা হবে, তখন অবধি ধন্যবাদ।